লোকসভা নির্বাচন দিন দিন এগিয়ে আসছে আর তার ফলে ব্যস্ততা বাড়ছে প্রার্থীদের মধ্যে। সকাল থেকে রাত পর্যন্ত মানুষের কাছে গিয়ে ভোট চাওয়া। আমরা এখন রয়েছি সৃজন ভট্টাচার্যের বাড়ির সামনে। যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন বেরোচ্ছে। এই সকালবেলা প্রত্যেক দিন বেরোনো, আজকে কোথায় যাওয়ার আছে? আজকে সোনারপুর আছে, তারপর টালিগঞ্জ আছে, তারপর 8B থেকে গড়িয়া একটা মিছিলে অংশগ্রহণ করা আছে। যাদবপুরে বেজে জোট, ইনকলাব জিন্দাবাদ, লাল ঝান্ডা করে পুকার। তেলের দাম কত ছিল, কত হয়েছে? গ্যাসের দাম কত ছিল, কত হয়েছে? ওষুধের দাম কত ছিল, কত হয়েছে? বিদ্যুতের দাম, দুধের দাম, খাবারের দাম, পেঁয়াজের দাম, আলুর দাম সব বেড়েছে। তাহলে এই যা প্রকল্প চলছে, দিচ্ছে এইটুকু আর নিয়ে নিচ্ছে কতটা, ঠিক বলছি তো? তাহলে হয় দেওয়াটা বাড়াতে হবে, আমি সেইটার জন্য লড়ছি, আর না হলে জিনিসের দাম কমাতে হবে, সেইটার জন্য লড়ছি। রথ দেখা কলা বেচার কথা আমরা শুনেছি, কিন্তু এখানে প্রচার করার পাশাপাশি শশা খাওয়া, এটাই আমরা দেখতে পাচ্ছি। প্রার্থী সৃজন ভট্টাচার্য প্রত্যেকটা জায়গাতে যেখানেই যাচ্ছেন সেখানেই কিন্তু মানুষের সঙ্গে শুধু মিশছেন তাই নয়, তাদের প্রত্যেকটা জীবনযাপনের সঙ্গে নিজের অভিজ্ঞতার কথা যেমন শেয়ার করছেন, তাদের কাছ থেকেও শুনছিলাম। আমার সঙ্গে কথা বলবো। এই যে প্রত্যেকটা জায়গাতে গিয়ে যে একজন যে সবজিওয়ালার কাছ থেকে যে সবজি খাওয়া, তাদের কথা জিজ্ঞেস করা বা প্রত্যেকটা জায়গাতে যাওয়া, এইখান থেকে যে প্রচারটা বা এখান থেকে মানুষের সঙ্গে যে কথা বলা, সেখান থেকে কি উঠে আসছে? মানুষের সাথে মেলামেশা, এটার তো অভ্যেস দীর্ঘদিনের। ছাত্র রাজনীতির সময় থেকেই গোটা রাজ্য জুড়ে দৌড়ে বেরোনোর সময় থেকে, বিশেষত প্রান্তিক মানুষ, গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষের সমস্যাগুলো নিয়ে কাজ করব বলেই তো রাজনীতিতে আসা, সমাধান করব বলে। ফলত প্রচারে বেরিয়ে মানুষের সাথে জীবন জীবিকার সমস্যা মানুষও প্রাণ খুলে শেয়ার করছেন। আমার আশেপাশে বাউন্সার নেই, আমার আশেপাশে মানুষের ভালোবাসা আছে, অ্যাক্সেসিবল, হাতে হাত রেখে মানুষ অনেক সমস্যার কথা বলছেন, সেগুলোও শুনছি। আর গরম থেকে বাঁচতে শশাটাও খেয়ে নিচ্ছি। অর্থাৎ একটা বিষয় পরিষ্কার যে শুধুমাত্র মানুষকে নিজের কথা বলা না, তাদের কথা শোনা, তাদের অভিজ্ঞতার কথা জানা, এবং সব মিলিয়েই কিন্তু প্রচারের দ্বিমুখী যোগাযোগের যে কৌশল, সেটাই কিন্তু দেখা যাচ্ছে যাদবপুরের সিপিএম প্রার্থীর কাছে। রাজপথ থেকে অলি গলি প্রত্যেকটা জায়গাতে ছুঁয়ে যাচ্ছেন প্রার্থী, কিন্তু মোকাবিলা শুধুমাত্র অন্য রাজনৈতিক দলের সঙ্গে নয়, মোকাবিলা করতে হচ্ছে প্রচণ্ড গরমের সঙ্গে। গরম এই বছর একটা ভয়ানক পড়বে এবং সবাইকে সেটা থেকে বেঁচে থাকতে হবে, সুস্থ থাকতে হবে। ফলত তার মধ্যে দিয়েই চলছে, সাথে জল রাখছি, মানুষের বাড়ি গিয়েও জল খাচ্ছি, একটু পারলে টিউকল পেলে মুখে ঝাপটা দিচ্ছি। তবে আবার এই গরমটা নিয়ে খুব বেশি কমপ্লেন করেও লাভ নেই, এ তো গরমের দেশেই আমরা বড় হয়েছি। আমাদের দেশের সমস্ত মানুষ এই গরমের মধ্যে, বিশেষত খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ যারা এসি পায় না, তারা এই নিয়েই চলে। তো ফলত একটুখানি মাঝে মধ্যে গলা ভিজিয়ে নিলে ভালো হয়, এই অবধি। ভোটের কটা দিন, মানে কীরকম খাওয়া দাওয়া, কীরকমভাবে এখন অনেকটা রেস্ট্রিকশন নাকি? এখন রেস্ট্রিকশন মানে আমি খেতে ভালোবাসি, আর যারা খাওয়াতে ভালোবাসেন তারা আমাকে খুব স্নেহ করেন, ফলত আদরের আতিশয্য। কিন্তু তার মধ্যেও যতটা পারা যায় হালকা খাবার, ডাল ভাত। আজকে যেমন টক ডাল পেয়েছি, টক ডাল পেলে আর কিচ্ছু চাই না আমার, একটু আলু ভাজা, নিম বেগুন, যতটা পারা যায় লাইট ডায়েট। এমনি প্রিয় খাবার কি? বিরিয়ানি, আর একদম বাড়িতে আলু সেদ্ধ, মাখন, ডিম সেদ্ধ, ভাত।
এখন তো হচ্ছে কি, যেহেতু সারাদিন অনেক পরিশ্রম, তার উপর গরম রয়েছে, সেক্ষেত্রে কি মনে হয় যে একটুখানি পরিবর্তন করা বা সেরকম কোনো চিন্তা ভাবনা রয়েছে? এখন তো এইসব খাবার খুব, বিরিয়ানি ইত্যাদি খাবার খুব স্কোপ নেই, প্রচুর দৌড়াতে হচ্ছে, হাঁটাহাঁটি করতে হচ্ছে। মানে টানা 2 মাস এখন কোনো বিরিয়ানি নয়, এই গ্যারান্টি দিতে পারছি না। বিরিয়ানি দেখলে নিজেকে খুব আটকে রাখা মুশকিল, ফলত চেষ্টা করছি বিরিয়ানির জায়গাগুলো যাতে চোখের দেখাই না হয় বিরিয়ানির সাথে। অর্থাৎ সংযম। যদিও খাদ্যরসিক সৃজন নিজেই বুঝতে পারছেন না যে বিরিয়ানির সঙ্গে এই 2 মাস তার দেখা হবে কিনা, যদিও তিনি বলছেন যে দেখা হলে অবশ্যই বন্ধুত্ব হবে, কিন্তু তাই অনেকটা বিরিয়ানি থেকে এড়িয়ে থাকতে চাইছেন। কতটা পারে অবশ্যই সেদিকে নজর থাকবে আমাদের। মানুষ কি বলছে, কি বুঝতে পারছো? মানুষ রুজি রুটির প্রশ্নে অখুশি। দেখো, এইভাবে যে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম বেড়েছে, বিদ্যুতের দাম, ওষুধের দাম, দুধের দাম, বেবি ফুড, অসংখ্য জিনিসের দাম বেড়েছে তো খাবারের। এদিকে চাকরি নেই, যার চাকরি আছে তার কোনো কাজের নিশ্চয়তা নেই, ওভারটাইম খাটিয়ে নিচ্ছে, মাইনে পাচ্ছে না, ছাঁটাই। বয়স্ক মানুষ হলে তার মেডিকেল ইন্স্যুরেন্সের প্রিমিয়াম বেড়েছে। গ্রামের দিকে 100 দিনের কাজটা লাটে উঠে গেছে, গ্রামে কেন শহরেও। ঘরের টাকা চুরি, জোচ্চুরি, তোলাবাজি, এই যে একটা সব মিলিয়ে রুজি রুটির সংকট চলছে, এইটা মানুষ অখুশি, এবং মানুষ এইটাই এসে বলছেন আমাদের। একটা কোথাও কোথাও চাপা সন্ত্রাস, অতীত অভিজ্ঞতা, সেই জনিত কিছু আশঙ্কা থাকছে, ভোটটা দিতে পারবো তো। তা আমি বলেছি যে আমরা আছি, এইবারের ভোট অন্যান্য বারের মতো হবে না, আমরা এবারে ভোট থাকবো, আমরা দেখব যাতে সবাই নিজের ভোট নিজে দিতে পারেন, রুজি রুটির প্রশ্নে ভোট দিন। এরপরেও বিকল্প হিসেবে মানুষ কিন্তু বিজেপিকে বেছে নিচ্ছে, বামেদের নয়। শেষ 2-3টে ভোটে মানুষ, মানে বড় ভোটে মানুষ বিজেপিকে বেছে নিয়েছে তৃণমূলের বিকল্প হিসেবে, কোনো অসুবিধা নেই মানতে। তাহলে আমায় পঞ্চায়েত নির্বাচনের কথা বলতে হয়। বিজেপি 21 সালে 38% ভোট পেয়ে পঞ্চায়েত নির্বাচনে রাজ্য জুড়ে 22%-এ নেমে এলো। আর বামপন্থীরা 21 সালে 10% ভোট পেয়ে 23 সালের পঞ্চায়েতে তারাও 22%-এ উঠে গেল। ওদের 16% নামলো, আমাদের 12% বাড়লো। তার মানে বামপন্থীদের রাজনীতির যে বেসিক কথাগুলো, রুটি কাপড়া মাকান, এইটা লাইভলিহুড ইস্যুস, জীবন জীবিকার সমস্যা, এগুলো মানুষের আবার আস্তে 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 মনে ধরতে শুরু করেছে। গতবার থেকে একটা বিষয়ে যে দেখা গিয়েছিল, একটা স্লোগান উঠেছিল, বলছে আগে রাম পরে বাম। বেশ কিছু বামেদের ভোট বিজেপির দিকে চলে গেছিল, সেই ভোটটা ফিরে আসবে, এই আত্মবিশ্বাস রয়েছে। এখন মানুষের কাছে বেরিয়ে যা বুঝতে পারছি, মানুষ বলছে যে 2 ফুলের উগ্র গন্ধে, 20 ফুলের উগ্র গন্ধে মাথা ব্যথা করছে, মানুষ এখন বাম লাগাতে চাইছে। যাদবপুর এখানে সৃজন ভট্টাচার্যের নাম আসাতে বেশ কিছু প্রশ্ন উঠেছে। সুজন চক্রবর্তী তিনি নয় কেন? তিনি দমদমে চলে গেলেন, সেটা কি আপনাকে ছেড়ে দিয়ে চলে গেলেন, নাকি এখানটায় অন্য কোনো রহস্য রয়েছে? তা নিয়ে অনেক প্রশ্ন উঠছে, কি বলবেন? ভরত তো রামের পাদুকা নিয়েই রাজ্য চালিয়েছিল। সুজনদা আমার অভিভাবক, শুধু রাজনৈতিক জীবনের নয়, আমার ব্যক্তি জীবনেরও। আমরা অ্যাজ আ হোল পার্টি হিসেবে লড়ি। আমি যে রাজনীতি নিয়ে যাদবপুরের মানুষের কাছে যাচ্ছি, সুজন চক্রবর্তী সেই রাজনীতি নিয়ে দমদমে যাচ্ছেন, মোহাম্মদ সেলিম সেই রাজনীতি নিয়ে মুর্শিদাবাদে যাচ্ছেন, দীপশিতা বা প্রতিকূর তাদের কেন্দ্রে সেই রাজনীতি নিয়ে যাচ্ছে। আমরা প্রত্যেকে রুজি রুটির কথাকে তোলাবাজির উল্টো দিকে, দাঙ্গাবাজির উল্টো দিকে আপহোল্ড করার চেষ্টা করছি, এবং কোনো কনফিউশন নেই, কোনো টেনশন নেই। সুজন চক্রবর্তী তার প্রতিনিয়ত প্রতিটি পরামর্শ আমি নিচ্ছি, প্রায় রোজ কথা হচ্ছে ফোনে, এবং আমরা সবাই মিলে আশা করি যাদবপুরের লাল রং আরেকটু গাঢ় লাল করার জন্য, দমদমের লাল রং আরেকটু গাঢ় লাল করার জন্য লড়তে পারবো। কিন্তু এখানে আইএসএফের শেষ মুহূর্তে প্রার্থী দাঁড় করিয়ে দেওয়াটা, এটা কতটা প্রভাব ফেলবে? হ্যাঁ, কারুর কারুর একটু মন খারাপ হয়েছে ঠিকই। তৃণমূল হেরে যাওয়ার জায়গায় আছে যাদবপুরে, সেই হারানোটা স্যাঙ্গুইন করার জন্যে আইএসএফ এবং বামপন্থীদের একসাথে লড়াই করা, এরকম একটা মেজাজ তৈরি হচ্ছিল। এখন আমি তো পরিষ্কার বলেছি, বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই। কারুর যদি মনে হয় আমাকে আমার মতো থাকতে দাও, নিজেকে নিজের মতো গুছিয়ে নেবো, সেটা তার ব্যাপার। আমি কারুর বিরুদ্ধে লড়তে নামিনি, আমি আমার রাজনীতির পক্ষে লড়তে নেমেছি।
সায়নী ঘোষকে প্রতিদ্বন্দ্বী হিসেবে কেমন? শুভেচ্ছা রইল, খুবই ভালো। সৃজন কিন্তু আক্রমণের তার যে পরিভাষা, তিনি যেটা বলছেন যাদবপুরের মতন করে আক্রমণ, অবশ্যই তার একটা স্টাইল আছে, সেই স্টাইলেই তিনি তার মতন কথা বলছেন এবং তিনি যথেষ্টই আত্মবিশ্বাসী। এবং কারণ এখানে যেভাবে নির্বাচন পরিচালনা হয় এখনও বেশ কিছুটা সময় আছেন, তিনি প্রচার করছেন এবং তিনি মনে করছেন যে মানুষের কাছে পৌঁছলে তার বক্তব্য তিনি তুলে ধরতে পারবেন, যার একটা ইতিবাচক ফলাফল ইভিএমে আসবে।